সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প বাদশা। বাদশা ধান খেতে গিয়েছিল। মাঠে তখন হলুদ হেমন্ত, আকাশের রং হট্টিটি পাখির ডিমের মতো নীল ধূসর। ধান ক্ষেত থেকে সুদিনের ভুরভুরে গন্ধ ছড়িয়ে পড়েছে এবং চারিদিকে কুয়াশার ঘুম ঘুম আলস্যের স্বাদ। রাতের শিশির তছনছ করে দিয়েছে মাকড়সার জাল। উদাসীন লাল পোকা নীল পোকারা সেখানে বসে রোদ শুচ্ছে। আর সেই বিচ্ছুরিত রোদ, শিশির, লাল পোকা, নীল পোকা ও মাকড়সার জাল দেখে মনে হয় ঝুটা রঙিন পুঁতি বসানো রাংতার রাজমুকুট সামিয়ানার তলায় ফেলে সাজঘরে চলে গেছে রাজপুরুষেরা। শেষ রাতে হয়তো বড় বেশি ঘুম পেয়েছিল। বর্ষা এবার বড় তুখর ছিল, তাই বাদশা একটা প্রচণ্ড শীতের আশা করেছিল। আর কিছুদিন পরে রাতগুলো কত লম্বা হতে পারে ভাবছিল সে। সেই সব রাতে এ মাঠের পোকামাকড় পাশ ফিরে শুলে মৃত্যুকে কাছে পায়। ফাটলেও গর্তে সাপের গায়ের রঙও ঠান্ডায় নীল হয়ে যায়। কাতর শেয়াল নক্ষত্রের দিকে তাকিয়ে তাপ যা চঙা করে। সারা মাঠ ঢেকে দিয়ে সাদা ধানের কফিন হতে থাকে বিস্তীর্ণতর। কুয়াশার টুপি পরা গাছগুলো মুসল্লিদের মতো মৃতের জন্য প্রার্থনায় জানাজার নামাজে দাঁড়িয়ে থাকে সার বেঁধে। আসন্ন শীত, শিশির, কুয়াশা, মৃত্যু ও জানাজার কথা ভাবতে গিয়ে কিংবা হলুদ ধানের মাঠে সুফলা বছরের গন্ধে অবশিষ্ট বাদশার হঠাৎ মনে হয়েছিল তার একটা বাড়তি মেয়ে মানুষ থাকা উচিত। একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে মানুষ কত কিছু জাঙ্গা করে। বাদশা যা চঙা করেছিল একটা বাড়তে মেয়ে মানুষ। নতুন চালের সুগন্ধি ভাপোটা ভাতের মতো সুস্বাদু মেয়ে মানুষ। শীতের প্রচণ্ড হিমে ভাঙুলে কাঠের উজ্জ্বল আগুনের মতো মেয়ে মানুষ। বাদশা যখন বাড়ি ফিরে এলো তখন সে এক অলেখ জ্বরে আচ্ছন্ন। তার দু চোখে ভারুলে কাঠের দু টুকরো অঙ্গার, থমথমে লাল মুখ, শ্বাস প্রশ্বাস গরম। তার বউ আনমনি বলল, কি হয়েছে গো, জ্বর না জারি? বাদশা বলল, কি হবে, খালি কি হয়েছে আর কি হয়েছে সব সময়। তার কণ্ঠস্বর এখন রুক্ষ। উঠোনে একবার এদিকে একবার ওদিক ঘুরল, মুরগির পাল তাড়া করলো, এটা নাড়লো ওটা চাড়লো, গোয়াল ঘরে গিয়ে বলদ দুটোকে বেমক্কা শাসালো। তখন আনমনি বলল, ঢং। বাদশা বাইরে খামারে গিয়ে মুনিশ ও মহিনদারদের কতক্ষণ গাল দিল, গায়ের কিছু লোকের উদ্দেশ্যে চোখ রাঙালো, তারপর আবার বাড়ি ঢুকলো। উঠোনে শীতের ধান শুকোবার মতো যথেষ্ট রোদ পড়বে না বলে মরা শ্বশুরকে একচোট নিল। ঘরে গিয়ে তক্তাপোষে বসে ট্রানজিস্টার চালিয়ে দিল জোরে। তাই শুনে তার পাঁচটা ক্ষুদে ছেলে মেয়ে ভিড় করে দৌড়ে এলো। বাদশা গর্জে উঠল, এই শ্যাল শকুনের পাল। এবার আনমনি উঠল ফুঁসে, কি হয়েছে কি তোমার? সাপের পাঁচপা দেখে এসেছো নাকি? দিনে তারা দেখে এসেছো? সে হাতের কাজ ফেলে তার মরদকে দেখতে থাকলো। ছেলেমেয়েরা বাপের মেজাজ দেখে দেয়ালে সেটে গেছে। আনমনির কথা গ্রাহ্যই করল না বাদশা। অমনি আতে ঘা লাগলো আনমনির। ধাড়ি মুরগি যেমন চিলের ছো থেকে বাচ্চাদের ডানায় তলায় ঢাকতে আসে, ঠিক সেই ভঙ্গিতে এগিয়ে ওদের আড়াল দিল। তারপর বাদশার কাছে হঠাৎ ঝুঁকে ট্রানজিস্টারের চাবিটা বন্ধ করে দিল। বাদশা গর্জে উঠল, এই মাগি, মাগি, তুমি আমাকে মাগি বললে? স্তম্ভিত আনমনির চোখ ফেটে জল বেরিয়ে সঙ্গে সঙ্গে, যা এতকাল বলুনি আজ মুখ দিয়ে তাই বেরুলো। সে আক্ষেপে অস্থির হয়ে ভাঙা গলায় বলতে থাকলো, হাজির বেটিকে মাগি ছাগি বুলার সাহস তোমার হলো? কোথা পেলে এ সাহস? বুলো, তুমি বুলো। কে এ সাহস দিলে তোমাকে? এক রকম বেরুলে ফিরে এলে অন্য রকম। কেনে তা বুলো, কেনে কেনে কেনে? আনমনি দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। বাচ্চাগুলোর মুখে কথা নেই। তারা বাবা মায়ের এমন হুলুস থুলুস কখনো দেখেনি পাড়াপড়শি গায়ের মানুষও। বাদশা বরাবর শান্ত, নিরীহ আর অমায়িক। তার চেহারায় উদাসীন সৌন্দর্য আছে, দৃষ্টি ভাষা ভাষা অনেক দূরে ঘোরে। মাঠের দিকে তাকালে পুরো একটা দিগন্ত আধখানা আকাশকে ধরে রাখার ক্ষমতা তার ঈষৎ পিঙ্গল চোখ দুটির আছে। আর এই চাহনি দেখলে মনে হবে সে আজীবন ধানক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে কোনো এক মক্কায় পৌঁছতে চায়।
একদা সন্ধ্যায় রাখাল ছেলে বাদশাকে বা কাঁধে চাঁদ নিয়ে মাঠ আসতে দেখে পছন্দ হয়েছিল ধার্মিক মানুষ তোরাব হাজির। একমাত্র আদরের বেটি আনমনির সঙ্গে বিয়ে দিয়েছিল। বাদশার বাবা ছিল ক্ষেত মজুর, মা ছিল মাঠকুড়নি, আর বাদশা ছিল তোরাব হাজির রাখাল। রাখাল জোয়ানো হয়ে উঠলে তোরাব আলী তাকে জামাই করে নিয়েছিল। শেষবার হজে গিয়ে বিলিতি ঘড়ি আর ট্রানজিস্টর এনে দিয়েছিল সে। মক্কার বাজারে কেনা পবিত্র তীর্থের খুশবোতে ভরা এক শিশি আতরও উপহার দিয়েছিল মেয়ে জামাইকে। চাষার সংসারে সারাক্ষণ কাজ আর কাজ, আতর মাখার ফুরসত কোথায়? ফুল ও পাখি আঁকা সবুজ বাক্সে সে আতরের শিশি ঘুমিয়ে আছে গাঢ় ঘুমে। বাদশা ঘুরে মাঠে মাঠে সারাদিন, সন্ধ্যায় ফিরে এক পেট খেয়ে শুয়ে পড়ে। আনমনি উঠোনে উনুনে এক হাতে তুষে ধান সেদ্ধ করে, অন্য হাতে ভাত রাঁধে। সন্ধ্যা রাতের পেঁচাটা একবার ডেকেছে কি ডাকেনি, তার চোখে ঘুম ঢল নামে। এবং তার মধ্যে কিভাবে পাঁচ পাঁচটা ছেলে মেয়ে তার কোলে এসে গিয়েছিল। বাদশাহ এমন মানুষ, ওদের সবার নাম মনে রাখতে পারে না, ভুল নামে ডাকে। টের পাইয়ে দিলে শান্ত হাসে। তার জানের দোস্ত হরমুজ তার বাড়িতে মাহিন্দার হয়েছে। বছরে মোটে 1 কুইন্টাল ধান আর মাইনে আর পুরো খোরপোশ। সে হরমুজ তাকে বলেছিল বেশি ছেলেপুলে হওয়া ভালো নয়। কেন ভালো লয়? সুখ পাবা না হে? কেন পাবো না? হরমুজ মুচকি এসে বলেছিল, হাজির বেটিকে তো ছেলে বয়স থেকে দেখেছি, কি ছিল কি হয়েছে, বুড়ো বিরিক্ষ, সুখাবিল, খরাত লদি। হরমুজের বলার ধরনটি এইরকম, উপমা ছড়া ছড়া, আর কথা নেই। বাদশা বলেছিল, তাই বটে তাই বটে হে। এরপর তরমুজ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিল, আমি যা করেছি তাই করে ফেলো। চমকে উঠেছিল বাদশা, কি কি করেছো তুমি? পেলালিং। পেলালিং? পেলালিং। বাদশা সন্দিগ্ধভাবে বলেছিল, অসুবিধা হয় না? হরমুজ হেসে খুন বড় বড় হলুদ দাঁত বের করে বলেছিল, লা লা, খুশির সময় তার আর নলও হয়ে যায়। সে আবার মাথাটি জোর নেড়ে বলেছিল, কোনো অসুবিধে লাই? চিন্তিত বাদশা বলেছিল, হাজির বেটি কি বলে দেখি, কথাটা তো ভালোই। আনমনির সাংসারিক বুদ্ধি খুব পাকা, বাপের শিক্ষাই তার শিক্ষা। বড় একটা ক্ষেত খামার চলছে তারই সলায়। বাদশা এত কিছু বোঝেই না, কিন্তু বাদশা অবাক হয়েছিল। হাজির বেটি তার কথা শুনে ধরা গলায় বলে, আমি আর পারিনে গো, আমার গতরখানা ওরা ছিঁড়ে খেয়ে ফেললে। সংসার দেখব, গেরস্থালি সামলাবো না ওদের দেখব? বাচ্চারা আমার গুয়ে মুতে পড়ে থাকে, আর আমারও তো কত স্বাদ আহ্লাদ ছিল। বাপেরে দেওয়া শাড়ি ব্লাউজ বাক্সতে পোকাই কাটে, আতরের শিশি পচে ভুট হয়ে গেল, যৌবনে বুড়ি হয়ে গেলেম গো। বাদশা আরও একটু জুগিয়ে দিল। হরমুজ বলছিল, টাকাও পাওয়া যায়, অনেকগুলো টাকা। তুমি প্ল্যানিং করো। করি, কিন্তু বড় ডর লাগে। কিসের ডর? গোনা হবে না, শ্বশুর বলতো ওটা গোনার কাজ। বাপ তা বলতো বটে, বলতো খিদের জ্বালায় ওরা পেলালিং এর গোনা করেছে, বুঝেছে না? জান যখন দিয়েছে খোদা, রুজিও তার। বাপ তাই বলতো। তাহলে? একটু ভাবনা চিন্তার পর হঠাৎ আনমনি ফিক করে হেসে বলেছিল, ধরতে গেলে মানুষের গোনার কি কমতি আছে? পায়ে পায়ে গোনা। অত ধরলে চলে? চলে না। আর শোনো, আজকাল তোমার পাশে শুতেও বড্ড ডর লাগে। আবার যদি আনমনির শ্বাস প্রশ্বাসের সুগন্ধে আবিষ্ট বাদশার মনে হয়েছিল, হায় রে হায়, এই তো সেদিন উঠন্ত বুক নিয়ে মেয়েটা তার পাশে শুতে এলো, কানের পাশে সারা রাত অনর্গল কথা আর কথা। মসজিদে ভোরের আজান দিল, তখনও কথা। আর দেখতে দেখতে কি হয়ে গেল, মুড়ো বিরিক্ষি, সুখাবিল, খরার লদি। বর্ষার চাষার মারও ফুরসত নেই, একটা সপ্তাহ খরচ করতেই হবে। হরমুজ জানায়, বর্ষা গেল, ভাদ্রের মাঝামাঝি মাঠের কাজ থেকে খানিক ছুটি মিলল। তারপর বাদশাহ শহরে হাসপাতালে গিয়ে পেলালিং করে আসে। গোপনেই রাখা হয় ব্যাপারটা। জ্বর জারির ছুতো রটিয়ে কয়েকটা দিন শুয়ে থাকে বিছানায়, তারপর বাইরে বেরোয়, সাবধানে হাঁটে, অদ্ভুত অস্বস্তিতে ভোগে কিছুদিন। ওইদিকে মাঠের ধান রং খেয়ে খেয়ে ডাগর হতে থাকে, বুকে থোর আসে। গাঢ় সবুজ রঙের সে বিস্তীর্ণ যৌবন দেখে বাদশার নিজের যৌবনের দিকে ঘুরে তাকায়। কত ছায়া ছায়া চুপ কথা মনে ভেসে আসে, একটা গোপন স্বাধীনতা এসে তাকে ছোঁয়। আর হাজির মেয়েও গেরস্থালির খড়কুটো ধুলো ময়লা থেকে মাঝে মাঝে উঠে দাঁড়ায়, তার চোখে কি একঝিলিক খেলা করে। প্রবল আবেগ দিয়ে শরীরের সুখ লুটে নিতে চায়, কিন্তু বাদশার তাতে খারাপ লাগে। আনমনির শরীর সেই এক
কই মুড়ো বৃক্ষ, শুখা বিল, খরার নদী। সে শরীরের দিকে তাকিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফেরা ক্লান্ত এক রাখালের মনে পড়ে যেত সবুজ দামে ঢাকা কিংবদন্তির জলা আর পানকৌড়ি ডানার শব্দ, দলপিপির ডাক, সেই শরীরের ফাটল ভরা থকথকে পাক এবং কচ্ছিত পাকের কোনায় কয়েকটা ম্রিয়মাণ শালুক ফুল। আনমনি টের পাচ্ছিল ভুল করে ফেলেছে ঝোঁকের বশে, তার জোয়ান মরদটাকে যেন সে নিজেই জোয়াল মুক্ত করে দিয়েছে। তার ছেলেপুলের বাপের চোখে সেই ভাষা ভাষা দৃষ্টিটা এখন যেন চঞ্চল, ইতিউতি চাউনি। মেয়ে মুনিজদের দিকে আর চোখে তাকিয়ে বাদশা অন্যমনস্ক এবং হাজির মেয়ে ডাকলে চমকে ওঠে। অমন শান্ত মানুষকে কোনোদিনও কড়া কথা বলতে পারেনি আনমনি, তাই ঠাট্টার ছলে বলে, কি বধূমিয়ার মতো রাখুনি রক্ষিতা? চাই নাকি তোমার? বলো না একবার মুখ ফুটে, বলো বলো, আমার তাতে বাধা নাই, তোমার সুখে বাধা দেবো কেন গো? বাদশা শুকনো হাসে, তাই মনে হয় নাকি তোর? হুঁ হয় কেনে? তোমার চাউনি দেখে, তোমার হাবভাব দেখে। আনমনি হাসির ছলেই বলতে থাকে, তা যদি ইচ্ছা হয় বাধা নাই আমার, কিন্তু কিন্তু তাই বলে নিকে করে কাউকে এ হাজিবাড়ি ঢোকাবে তা হবে না। স্পষ্ট কথা বলেছি, আনমনি সব সইবে, সতীন সইবে না, এ আমার মরা বাপের শিক্ষে। বাদশাহ ঠাট্টার ঢঙে বলেছিল, ধম্ম তো আমি 4 বিবি রাখতে পারি জানিস? হুট পারো, কিন্তু হাজির জমির ধান খাইয়ে তাদের পুষবে ভেবো না। 4 কেনে, ঝাঁকে ঝাঁকে বুলবুলি পোষো, গতর খাটিয়ে খোরপুষ জুগিও, এ হলো আনমনির সোজা কথা। বাদশাহ অভিমান দেখে বলেছিল, খোটা দিচ্ছিস, তোর বাপের খাচ্ছি তাই? পলকে আনমনির চোখে জল ছল ছল, ঢোক গিলে মুখ নামিয়ে বলেছিল, কি কথা আর কি, হাজির যা কিছু আছে সবই তো তোমার বই, অন্যের লয়। একটু পরে কথাটা আরো স্পষ্ট করে দিয়েছিল, সবাই তোমার বেটা বেটির। সবুজ আশ্বিনে তাহলে একটা বিষপোকা এসে লুকিয়েছিল। হলুদ কার্তিকের এক সকালে সে ফরফর করে ডানা মেলে উড়ে বেড়ালো আনমনির গেরস্থলিতে। এ পোকা আনমনি কেমন করে মারবে জানে না। কদিন পরে গায়ের ডাক্তার হরিপদবাবু দেখলেন ডিসপেন্সারির সামনে শিউলি গাছের কাছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা, গায়ে লাল চাদর ঢাকা। এখনো শিউলির গন্ধ ফুরিয়ে যায়নি, তার পায়ের কাছে শিউলি কুড়োচ্ছে জামা প্যান্টনিল পরে এক বাচ্চা। দেখে নিয়ে হরিপদবাবু প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, ওটা কে রে, ওই মেয়েটা? এক রুগী মিনমিনে গলায় বলল, তোরা হাজির বেটি, বাদশার বউ। হরিপদবাবু নড়ে ওঠেন, ডেকে বলেন, ওখানে কেন মা? আছি ছি ছি, খবর দিলে যেতাম। এসো এসো, কি হয়েছে তোমার, নিজের না বাচ্চার? হাজির বেটি কয়েক পা এগিয়ে ঘোমটার ফাঁকে বলে, একটু কথা ছিল ডাক্তারবাবু, অল্প এইটুকুন কথা, সবার ছামুচে তা বলা যাবে না ডাক্তারবাবু। হরিপদ ডাক্তার একটু অবাক হন, হাজির বেটির কথাগুলো কান্নার ঝাঁজ মেশানো। রুগী ফেলে উঠে যান কাছে, ওর বাপের সঙ্গে ভাব ছিল খুব, দুর্দিনে অনেক উপকার পেয়েছেন। কাছে গিয়ে দেখেন মেয়ে নিঃশব্দে কাঁদছে, গাল ভেসে যাচ্ছে। কাপা কাপা গলায় বলে, আমাকে একটু পরীক্ষা করবেন ডাক্তারবাবু? যত টাকা চান দেবো আমি, খোদা আপনার ভালো করবেন। আমাকে একবার পরীক্ষা করে দেখুন ডাক্তারবাবু। কি হয়েছে মা, অসুখ করেছে? জোরে মাথা নাড়ে গুণ্ঠনবতী, বলে, জানি না, আমি কিছু জানি না। কষ্ট হচ্ছে বুঝি, বুকে না কোমরে? হু হু করে কেঁদে ওঠে সে, আপনার পায়ে ধরি, ঘরে নিয়ে যে পরীক্ষা করুন আমাকে। ঘরের ভেতরে খানিকটা জায়গায় কাঠের পার্টিশান করা, লম্বা টেবিলে অয়েল ক্লথ বিছানো আছে। ছেলেটা আপন মনে বাইরে শিউলিতলার তখনও ফুল কুড়োচ্ছে, তার মা নিঃশব্দে চাপা কাঁদে ঘরে। হরিপদ ডাক্তার বলেন, কই শুয়ে পড়ো তো দেখি কি হয়েছে। তখন সে বাধ্য মেয়েটি হয়ে শোয়। স্টেথোস্কোপ কানে গুঁজতে যাচ্ছেন ডাক্তার, তখন সে বলে, আমার নাকটা পরীক্ষা করুন। নাকে কি হলো? হাঁপাতে হাঁপাতে হাজির বেটি বলে, আমার নাকে নাকি গন্ধ, আমার নাকে গন্ধ বলে হাজির জামাই পাড়াশুদ্ধ রটিয়েছে। আমি আমার বেটা বেটি ডেকে ডেকে বলেছি, শুকে দেখ তো বাছারা গন্ধ পাস কিনা। তারা সকলে বললে, না তো মা, তোমার নাকে আতরের বাস। ও ডাক্তারবাবু, আমার ওই ছোট খোকাকে ডেকে জিজ্ঞেস করুন, কচি বাচ্চা, দুনিয়া ভালো মন্দটি বোঝে না। সে বললে, ও মা, আবার একটা নিঃশেষ দাও, হা কপাল। দুধের বাচ্চার কথা শুনে তার বাবা বলে, ছি ছি, মুখে আনা যায় না। কপালে চটাচট থাপ্পড় মেরে অভিমানে হাজির বেটি আবার বলে, হা ডাক্তারবাবু। তারপর কতজনকে শুকিয়ে দেখলাম, কেউ বললে না মেয়ে তোর নাকে গন্ধ। অথচ হাজির জামাই বলেছে, মাগি তোর কাছে আর শুতে পারি না, তোর নাকে গন্ধ। হরিপদ ডাক্তার হেসে ওঠেন, পাগল না মাথা খারাপ? কই দেখি দেখি,
খুদে টর্চের আলো ফেলে নাকের ফুটো পরীক্ষা করেন ডাক্তার। স্বাভাবিক অবস্থা। কপাল টিপে বলেন, ব্যথা হয়? মাথা ধরে কখনো? সর্দি টর্দি হয়? না ডাক্তারবাবু। ভুরুর ওপর টনটন করে? মুখ নামালে ভার বোধ হয়? না তো। হাজির বেটি চোখ মুছে বলে, আমার এইটুকুন ব্যথা নাই কোথাও। হরিপদ ডাক্তার তার ভ্রুর ওপর ঠুকে ঠুকে পরীক্ষা করেন, তারপর বলেন, না কিচ্ছু নেই। কিছু দেখলেন না? না। আনমনি অয়েল ক্লথে 2 কনুই রেখে শরীরের ওপরটা তুলে বলে, আপনি আমার মরা বাপ ও ডাক্তারবাবু, আপনার পায়ে ধরি, আপনি নিজে একবার আমার নাকটা শুকে দেখুন। বিবেক ডাক্তার কাচুমাচু হেসে বলে, না না, আমি আপনার বেটি ডাক্তারবাবু। অজ্ঞ ডাক্তার তার মুখের কাছে একটু ঝুঁকে পড়েন, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে হাসতেই বলেন, আতর টাতর দিয়েছ বুঝি? মুখ নামিয়ে আনমনি বলে, হ্যাঁ, কাল রাতের বেলা এইটুকুন আতর দিয়েছিলাম, লুকোবো না, আমার বাপের আতর, সেই মক্কা মদিনার জিনিস ডাক্তারবাবু। তবু হাজির জামাই আমাকে বললে, সরে শো মাগি, তোর নাকে গন্ধ। মিথ্যে বলেছে। জলভরা চোখে কাকুতি মিনতি করে হাজির মেয়ে, তাহলে একটা সার্টিফিকেট লিখে দেন ডাক্তারবাবু, লিখে দেন, আনমনির নাকে গন্ধ নাই। সার্টিফিকেট কেন? দরকার আছে, যত টাকা লাগে দেব, বলে সে আঁচলের গিট খুলে টাকা বের করতে থাকে। সন্ধ্যায় হাজিবাড়ির উঠোনে মজলিস বসেছে। হাজির মেয়ের ডাকে পাড়ার মোড়ল মুরব্বীরা এসেছে। বাদশা বাইরে ঘুরছিল, শেষ অবধি তাকেও আসতে হয়েছে। বারান্দায় মেয়েদের ভিড়। কাঠের খুঁটির মাথায় একটা হ্যাজাক জ্বলছে। হ্যাজাকটা শ্বশুর জামাই মিলে কলকাতা থেকে কিনে নিয়ে এসে গিয়েছিল। তার আলো পড়েছে উঠোনের কোনায় দাঁড়িয়ে থাকা বাদশার হাত ঘড়িতে। কানকুটরি পোকার মতো উজ্জ্বল নীল দুটো কাটা চকচক করে উঠেছে। বারান্দা থেকে তার দিকে আঙুল তুলে আনমনি নালিশ করে, আপনারা শুধন তাকে, পষ্টাপষ্টি শুধন, কেন একদিন পরে আমার নাকে গন্ধ পেল তা শুধন। একটা গম্ভীর কণ্ঠস্বর ওঠে, বাপ বাদশাহ। হাজির বেটি ও কথা কেন বলছে? হ্যাঁ, আমি ওর কাছে শুতে পারি না, গন্ধ লাগে। বাখায় এসে মোড়ল বলে, গন্ধ কি হঠাৎ পেলে বাপ বাদশাহ? এতকাল পাওনি? পেয়েছি, বারবার পেয়েছি। মজলিসে নড়ে ওঠে, বারান্দার সারা পড়ে যায়। আনমনি নিষ্পলক চোখে তাকায়। বরাবর পেয়েছো? তাহলে একদিন বলোনি কেন বাপ? বলিনি। হাজির মুখের দিকে তাকিয়ে, আমাকে সে মানুষ করেছিল, কষ্ট পাবে, তাই বুড়ো মানুষটাকে কষ্ট দিতে চাইনি। আনমনি বাঘিনীর গলায় গর্জায়, মিথ্যে মিথ্যে মিথ্যে। তারপর হরিপদ ডাক্তার সার্টিফিকেটে ছুড়ে দেন মোড়লের দিকে। হরি ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, পরানদারকে দিয়ে পড়িয়ে শুনুন আপনারা। এই ওই লোকটাও শুনুক। বাদশা বলে ওঠে, টাকা দিলে 50খানা সার্টিফিকেট পাওয়া যায়, আমার নিজের নাক। মোড়ল সার্টিফিকেট মুঠোয় ধরে বলে, তাহলে কি তোমার কথা সেটাই শুনি। বাদশা মুখ নামিয়ে বলে, হাজির নুন খেয়েছি, নুন শোধ দিয়েছি। মাথা দোলাই মোড়ল, তা বললে তো চলে না বাছা, কেমন করে শোধ দিলে বুঝিয়ে দাও। কেমন করে? কেমন করে? বাদশা একটু ভেবে নিয়ে বলে, হাজি চেয়েছিল তার বেটি যেন পিতা পুরুষের ভিটে আগলায়, আর চেয়েছিল তার ভুইক্ষেত যেন ভিনগাঁয়ের কেউ ভোগ না করে। কেমন কি না? আমি হাজির বেটিকে ছেলে পুলে দিয়েছি, ভিটে রানী হয়ে বসে আছে, নুন শোধ হয়নি আমার। মজলিস হেসে ফেলে। কেউ কেউ বলে, এটা ঠিক কথা বটে। মোড়ল তাদের থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, বেশ, নুন শোধ করেছ। তারপর তারপরে বাদশা একটু করে ফের বলে, তারপরে তার দোস্ত হরমুজ গতিক দেখে মুখ খোলে, বাবা সকল, বাদশার কথা হলো, সে নিকে করবে, যারই ভুইকেত আছে সেই করে, বাদশাও করবে, তাতে দোষ কি? আনমনি হরমুজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, এবার ফুঁসে ওঠে, ওরে নেমো খারাম, ওরে শয়তানের ছা, দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম রে, তুই তবে ওর মন্ত্রী হয়েছিস, ধিক তোকে। আবার সারা পড়ে যায়। মোড়ল চড়া গড়ায় ধমক দিয়ে চুপ করায় সবাইকে। তখন সবাই চুপ চুপ বলে চেঁচায় কিছুক্ষণ, তারপর স্তব্ধতা আসে। সেই স্তব্ধতার ওপর হ্যাজাগের শো শো শব্দের আড়ালে হাজির মেয়ের চাপা কান্না শোনা যায়। ওড়াউড়ি করে পোকার ঝাঁক। তারপর বাড়ির কুকুর ডেকে ওঠে। মোড়ল বলে, তারাও তারাও। কুকুরটা বাদশার প্রিয়, তাকে চুপ করিয়ে পায়ের ফাঁকে চেপে রাখে সে। কুকুরটার লেজে জোনাকি, তাই ছটফট করতে থাকে। তখন বাদশা তাকে ছেড়ে দেয়। কুকুরটা মুখ ঘুরিয়ে জোনাকি খপ করে গিলে ফেলতে স্তব্ধতা ফিরে আসে। মোড়ল একটু কেশে গলা সাফ করে নিয়ে বলে, তাহলে মা আনমনি বাদশা নিকে করতে চাই, শুনলে তো? আনমনি হঠাৎ ক্লান্ত যেন, ভাঙা গলা আসতে বলে, করুক,
কিন্তু এ বাড়ি সতীন ঢোকেনি, কোনো পুরুষে ঢুকবে না। বাদশার শুনলে তো বাপ। শুনলাম। তাহলে? তার বন্ধু হরমুজ ওত পেতে আছে, সে বলে ওঠে। এই গেরস্তালিতে এতকাল খেটেছে বাদশা, তার কি কিছু নাই? বিচার যদি করতে হয় ন্যায্য বিচার করুন আপনারা। হাজির ভুঁই খেতে তো এমনি এমনি ধান ফলেনি, বাদশার নিকে করে কি গাছতলায় যাবে? বাদশার সামর্থ্যকতা তাকে সায় দেয়। খুব খাঁটি কথা, ন্যায্য কথা। অগত্যা মোড়ল বলে, তাই তো বড় সমস্যে। আনমনি উঠে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস ক্লিষ্ট কণ্ঠস্বরে বলে, বুঝলাম, কিন্তু নিকে করায় যদি স্বাদ ছিল ওর, তাহলে আমার নাকে গন্ধ আছে বলে বদনাম দিল কেন? কেন বললে না আমাকে, শওকতের মা, আমি নিকে করব? ধূর্ত তো। হুরমুজের চোখ শেয়ালের নীল চোখে মতো চকচক করে। সে বলে, তাহলে তুমি রাজি হতে? চিৎকার করে ওঠে আনমনি। কেন হব না রাজি? ওরে গোঢরের শকুন, আমি হাজির বেটি আনমনি রে, পাপিষ্ট বিলবাওয়ের ভূত। এখন বুঝতে পারছি রে, কার ফুসে পড়ে পেলালিং করতে ছুটেছিল ওরে মন্ত্রীমশাই রে। তারপর সে খুঁটি জড়িয়ে ধরে মাথা ঠোকে, তাকে টানাটানি করে মেয়েরা, ফুলে ফুলে কাঁদে। তাই যদি মনে ছিল, কেন আমাকে বদনাম দিলে? কেন বললে আমার নাকে গন্ধ? ও মা গো! বাদশার দল কোলাহল করে বলে, কান্নাকাটি পরে হবে, ফয়সালাটা হয়ে যাক। পলকে আনমনি ঘুরে দাঁড়ায়। তার কপাল কেটে রক্তের ক্ষীণ ধারা, তার চুল আলোথালু, তার শাড়ির আঁচল খসে পড়েছে, লাল ব্লাউজের বোতাম ঘর বাচ্চার দৌরাত্মে খোলা আছে, তাই তার বিশাল জননীস্থন হ্যাজাগের কচি কলাপাতা রঙের আলোয় ঝলমল করতে থাকে। সে চেরা গলায় বলে, না, এবারে সতীন ঢুকবে না, আগে আমাকে তালাক দিক, তারপর যত খুশি নিকে করুক। বাদশাহ ঝোঁকের মাথায় কি বলতে যাচ্ছিল, সতর্কতা তাকে থামিয়ে দেয়। গম্ভীর স্বরে মোড়ল বলে, বাবা সকল, তোরা ফাজি বেঁচে নাই, আর তারই বাড়ির মধ্যে বসে তার বাড়িতে কেলেঙ্কারির ঝড় বইছে। তবে কথা কি, হাজি নাই, কিন্তু আমরা আছি। তার মেয়ের বেউজ্জতি হলে কারবালার লৌহ বইবে, এ আমার স্পষ্ট কথা। এই হুমকিতে স্তব্ধতা আসে আবার। সে স্তব্ধতা চিরে চাপা কান্নার ক্ষীণ শব্দ। শিশিরে হিমে ভারী হয়ে ওঠে রাতটা, কাঁধে নিয়ে কারা যেন গোরস্থানের দিকে চলেছে। সুফলা বছরের এমন দিনে তোরা ভাজির খেতে খামারে আর আদরের জামায় বাদশা নেই। আনমনি কোমরে আঁচল বেঁধে মুন্সিদের তদারক করে বেড়ায়। বড় ঘরের মেয়ে সে, জীবনে মাঠে রাস্তায় নামেনি, কিন্তু এখন সে বেপরয়। শীতের সে রোদ, মুন্সিদের কাছে অঢেল আরাম। অনভ্যাসে তা সইতে পারে না হাজির মেয়ে। বাপের মক্কা থেকে আনা ফোল্ডিং বিলেতি ছাতির আড়ালে সে রোদ ও ঈষৎ সংকোচ থেকে নিজেকে বাঁচায়। তার ছেলেমেয়েরা হঠাৎ প্রশ্ন করে, বাপ কই মা? আনমনি বলে, জাহান নামে। পাড়ার ছেলেমেয়েরা ওদের বলে, তোর মায়ের নাকে গুন্ধ বলে তোর বাপ পালিয়েছে। ওরা তাই শুনে মায়ের কাছে চুপি চুপি প্রশ্ন করে, ও মা, তোমার নাকে গুন্ধ, তাই বাপ পালিয়ে যেছে? আনমনি রাক্ষসীর মতো তেড়ে যায়। তারপর রাতে ঘুম ঘুম বড় ছেলেকে চিমটি কেটে বলে, এই শোন, একটা কথা, মিঠাই খাওয়াবো, শোন, ওকে দেখতো বাছা, শুকে দেখতো বাছা, গন্ধ পাস কিনা। ও মা, রোজ খেলে শুকতে ভালো লাগে না। বাছা আমার, মানিক আমার। কোলেরটা আধো আধো বলে, ও মা, আমাকে একটা হামি দাও। তাকে বুকে জড়িয়ে চোখে জল নিয়ে হাজির মেয়ে বলে, তুই আমার আপন রে, আমার রক্তের গোটা। ওরা বাপ চিনেছে, চিনুক না, তুই থাকলেই আমার বুক ভরে। শুধু হরমুজ জানে বাদশা কোথায় আছে। হরমুজ তা গোপন রেখেছে। তাকে হাজিবাড়ির মাহিন্দারি ছাড়তে হয়েছে অসময়ে। রাগে দুঃখে পসরিতে ছটফট করে, ভাবে আনমনির কাছে কেটে কেটে মাপ চেয়ে নেবে, বাদশার খবরটাও দেবে। কিন্তু আনমনির আজকাল যা মূর্তি। বাদশাহ আছে শহরে। রিক্সাওয়ালা গোলামের মেয়ে আয়নাকে নিকে করেছে। আয়না গায়ে যেত চাল কিনতে, সাইকেল চালাতে পটু সে। রডে 1-1.5 মণ চালের বস্তা চাপিয়ে কর্ডন পেরিয়ে শহরে ফিরত। কতবার বাদশার বাড়ি থেকে চাল নিয়ে গেছে সে। আনমনির সামনে বাদশাহ নিজের হাতে আয়নাকে চাল মেপে দিয়েছে। একবার বাদশাহ শহরে সিনেমা দেখে ফেরার সময় হঠাৎ আয়নাকে দেখতে পেয়েছিল। আয়না খাতির করে তাকে বাড়ি নিয়ে গিয়েছিল। বাড়ি মানে খোলার ছোট ঘর। বলেছিল, তুমি ভাই রাজা বাদশাহ মানুষ, এ হচ্ছে গরিবের কুঁড়ে ঘর। বাদশাহ বলে, তবু শহর জায়গা তো, এই খুব ভালো। ভালো? চালওয়ালি যুবতীর চোখে ঝিলিক তুলেছিল। তোমার মতো অত টাকা পয়সা সম্পত্তি তো নেই, তবু তোমার কাছে ভালো? খুব ভালো। শহরে সুখ আছে, গায়ে তো শুধু বাদার।
ও মা, বাদার বলছো কেন? দেখছো না তোমাদের গায়ে না গেলে আমার মুখে ভাত জোটে না? বাচ্চা লাজুক যুবক মুখ ঘুরিয়ে বলে, তা তুমি যদি খামোখা কষ্ট করো, মেয়ে মানুষের কষ্ট করাটা ঠিক লয়। কি ঠিক শুনি? কেন বিবাহ? বাচ্চা মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে চাই, করলেই পারো। আয়না খিলখিল করে হাসে। বিয়ের মুখে নুরো জেলে দিই ভাই, আর বলো না, একা আছি এই আমার সুখ। সেদিন বাদশার মনের তলায় লোভ গড়গড় করে ওঠেনি এমন নয়, কিন্তু এই শহরের মেয়ের কাছে তার ভীরুতা খালি বেড়ে যাচ্ছিল। সোজা চোখের দিকে তাকাতেও পারে না কোনো বার। আয়না তাকে চা বিস্কুট খাইয়েছিল, গঙ্গা ব্রিজ অবধি এগিয়ে দিয়েছিল। তারপর বাসে চাপার সময় বাদশার হঠাৎ মনে হয়েছিল, শহুরে মেয়েরা কি ভালো হয়? সাইকেলে চোরাচালানি মেয়ে আয়না, কোথাও একটা অবিশ্বাস কুটকুট করে। তবু মাঝে মাঝে শহরে গেলে আয়নার বাসার সাহস করে গেছে সে, দেখা পায়নি। আয়না গেছে চাল কিনতে কোন গায়ে গ্রামে, তার বাপ গোলাম রিক্সা চালাচ্ছে রাস্তায়। এবার মাঠের কাজ শেষ করে বাদশার শহরে এসেছিল কাপড় কিনতে। কি ভেবে আয়নার বাসার দিকে চলতে থাকে সে। অনেক দিন আয়না চাল কিনতে যায়নি, সেই অছিলায় দেখা করা যাবে। কিন্তু কোথায় আয়না? খোলার ঘরটাতে অন্য লোক বাস করছে। এক বুড়ি বলে, আয়না গোলামের মেয়ে? ওরা তো বাস স্ট্যান্ডের ওখানে কোথায় যেন আছে শুনেছি। বাস স্ট্যান্ডের আনাচে কানাচে ঘুরে খুঁজতে খুঁজতে হঠাৎ বাদশা দেখলো বটগাছের তলায় কয়েকটা ছোট ছেঁড়া তেরপলের ছাউনি, গরুর গাড়ির টাপরের মতো। আর আয়না সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি চেহারা হয়েছে মেয়েটার! বাদশা বলে, খবর ভালো? কেমন ভালো দেখতে চোখে দেখছো ভাই? আয়না তাই বলে হাসতে ভোলে না। সে বলে, কর্ডনে নতুন লোক এলো, দরে পোষালো না, সাইকেলখানা কেড়ে নিলে, পুঁজি শুদ্ধ গেল, তারপর বাপটাও গেল দুম করে মরে। তখন কি করব? এ বাড়ি ও বাড়ি ঝিগিরি করে খাচ্ছি। বড় দুঃখের কথা। বাচ্চা জিভে চুকচুক করে শব্দ করে মাথা দোলায়। ও বাচ্চা ভাই, ওরা টাকা দাও না, বড্ড দরকার। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা। অত টাকার মালিক হয়েও টাকা চেনো না? বাচ্চা কাপা কাপা হাতে 3টি টাকা 3বার করে গুনে তাকে দেয়। আনমনি হিসেবি মেয়ে, পায়ে পয়সা গুনে নেবে বুঝে। আর তখনই যেন বাদশার মনে হচ্ছিল সে একটা কলুর বলদ। ধিক বাদশা, তোকে ধিক। সেদিন বটতলায় দাঁড়িয়ে বাদশারই পয়সার দুজনে চা খেয়েছিল। তারপর হাত বাড়িয়ে আয়না বলেছিল, কই এবার মুখশুদ্ধি করো, সিগারেট দাও। অবাক বাদশা তাকে দলা পাকানো বাকি সিগারেটটা দিয়েছিল। ও কি আর নেই? কি হাড়কেপ্পন মানুষ তুমি ভাই! আয়না সিগারেট খায় সে জানতো না। তাকে সিগারেট টানতে দেখে খারাপ লাগছিল। আর এই রকম গাছতলা, তেরপলের খুপড়ি, চারপাশে কত রকম ভালো মন্দ লোক। বাসে একটু পরে যখন বাসে চাপছে, আয়না বলেছিল, টাউনে এলে দেখা করে যেও কেমন? হরমুজ আয়নাতে চিনতো। কতবার মেয়েটা হাজিবাড়ি চাল কিনতে গেছে। বাদশাহ জনের দোস্ত হরমুজের সঙ্গে আয়নাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। আয়নার আয়নার বাস স্ট্যান্ডে থাকার কথাও না বলে পারেনি। হুরমুজ বলেছিল, মেয়েটাকে নিয়ে এসো। তা কি আসে? শহরের মেয়ে, বাদশা বলেছিল। তাছাড়া হাজির বেটি গলার কোপ মেরে বসবে, জানো না? হুরমুজ বলেছিল, সমস্যে। কিন্তু সেই সমস্যা এমন করে মেটাতে হবে বাদশাহ ভাবতেও পারিনি। ভারুলে কাঠের উজ্জ্বল আগুনের মতো, কিংবা নতুন চালের ভাপা ওঠা অঘ্রাণে সুস্বাদু ভাতের মতো সুগন্ধি মেয়ে মানুষের কথা ভাবতে ভাবতে এবং খুঁজতে খুঁজতে সে যাকে দেখেছিল তার নাম আয়না। গা থেকে রাতারাতি চলে আসার সময় কিছু টাকা এনেছিল বাদশা। টাকাগুলো আনমনির। ফাগুন মাসে জমি বেচে দেয় গরিবগুলো চাষা। আনমনি সারা বছর ধরে তাই বাড়তি কিছু টাকা জমিয়ে রাখে। মাস কলায় ভর্তি হাড়ির মধ্যে লুকোনো সেই টাকার কথা জানতো শুধু বাদশা। এবছর আর আনমনির জমি কেনা হলো না। আনমনির খুব মাটির খিদে। বাদশার রক্তে বুঝি মাটির স্বাদ অচেনা। আয়নার কাছে এসে বাদশা মনে হচ্ছিল খামোকা মাটি মাটি করে তার চমৎকার একটা বয়সী মাটি করে ফেলেছে সে। এ শহরে কত উজ্জ্বলতা, মুহুর্মুহু তার চোখে ছটা লেগেছে। তারপর শোয়েছে। সে শুধু কথা কইতে শিখেছে। কিনেছে নীল রঙের পাতলুন, ঘাসফড়িংয়ের খসখসে সবুজ ডানার মতো শার্ট আর খয়েরি চপ্পল। স্নো মাখতে তার আনন্দ। টেরিকটনের ফুল ছাপ শাড়ি পরিয়ে আয়নাকে নিয়ে সিনেমা দেখাতে দেখাতে তার যৌবন ফিরে এসেছে। আর আয়নার ফ্যাকাশে পাতা ঢাকা ঘাসের মতো গায়ের রং আবার চেকনায় হয়েছে। তার ভ্রুকটি করা হাসিতে বাদশা দেখে বাবলতলির মাঠের আকাশে বৃষ্টি ও মেঘের প্রথম বিদ্যুৎ।
তাহের মুক্তা তোরাব হাজির মামলা লড়তেন। বাদশাহ মুক্তার সাহেবকে সব কবুল করেছিল। তাহের বলেছিলেন, বেশ করেছো, ধর্মতো কাজ করেছো বাবা বাদশাহ। হাজি সাহেবের মেয়ের রাগ পড়ে যাবে দেখবে, তখন বরং বউকে গায়ে নিয়ে যাবে। তাহের শাদির ব্যবস্থা করে দিয়েছিল, তাতে তারও কিছু পয়সা হয়েছে। মোটামুটি সস্তা ভাড়ায় একটা বাসাও দেখে দিয়েছিল মুসলিম মোল্লায়। শ্বশুরের সম্পত্তির কোনো ফিকিরে জামাই কায়দা করতে পারে তাও বাতলেছিলেন। বাদশার সাহস ও আশা বেড়ে গিয়েছিল। কিন্তু শীতের শেষে টাকা কড়ি ফুরিয়ে আসে, বাদশাহ ভাবনায় পড়ে যায়। আর আয়না ভেবেছিল তাকে গায়ে নিয়ে যাবে বাদশাহ। গায়ের চাল কিনতে গিয়ে সে যে সুখী গেরস্তালি দেখে এসেছে তাই নিয়ে তার স্বপ্ন। কারণ আয়নাও ছেলেবেলায় গায়ে কাটিয়েছিল। তার জন্ম পাড়া গায়ে। তার বাপ গোলাম পেটের জ্বালায় মেয়েকে নিয়ে শহরে রিক্সে টানতে এসেছিল। আর মাঝে মাঝে বেভুলে অন্যমনস্ক বাচ্চা ক্ষেত খামার পুকুর গাছপালার গল্প করে। এবার বর্ষার পুকুরে প্রচুর পোনা ছেড়েছিল, এখন ৮ কিলো করে ওজন হয়েছে। বাগানে আম গাছগুলোতে মুকুল দেখা দিয়েছে বুঝি। নারকোল গাছে ইয়াব বড় নারকেল ফলে, কলসির মতো পেকাণ্ড, ২.৫ ইঞ্চি পুরু তার শ্বাস। হ্যাঁ গো, তোমরা নারকোলের নাড়ু করো না? পুকুরের মাছগুলো কিসে ধরো? কেন, জালে? তুমি জাল ফেলতে পারো? কি বলে শোন দিকিনি, বাচ্চা এসে খুন, আমি নিজেই তো জাল বুনতে পারি। আমাকে জাল বোনা শেখাবে? আমি জাল ফেলে মাছ ধরবো। একটু করে বেভুলে বাচ্চা আবার বলে, 10 কাঠা ভুঁইয়ে আখ আছে, পেকাণ্ড আখ, গুড়ের সময় হয়ে এলো। চৈত্র মাসে গাওয়ালা কল আনবে রূপমারি থেকে, সেই বিন্দে হাঁটি রূপমাটি। নতুন গুড়ের কি গন্ধ! অন্ধকারে নাক তুলে শোকে বাদশাহ। আবিষ্ট হয়ে বলে, ফাষ্ট কিলাস। আয়না বলে, তা তোমাদের গায়ে সব ভালো, কিন্তু বড্ড অন্ধকার। শোনো, একবার মাঝপথে গেলে সাইকেলের টিউব ফেসে তোমাদের গায়ে ঢুকলাম, কি অন্ধকার, কি অন্ধকার। কেউ নেই। আয়না হাসে। উত্তেজনায় বাদশাহ বলে, তারপরে? তারপরে সামনে যে বাড়ি পেলাম ঢুকে গেলাম। হুরমুজের বাড়ি। সন্ধ্যাবেলাতে সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, ডেকে উঠলাম। তারপর? বাচ্চা ফুঁসে ওঠে, সারা হুরমুজ বলেনি আমাকে, শালা। শুতে তো পেলাম সারা রাত, মুতের দুর্গন্ধ, ছ্যাঁচা। এক গাদা বাচ্চা খালি কাঁদে। ও শালার বউটা বড্ড ইবলিশ। বাদশাহ ফের আসতে বলে, কেনে আমার বাড়ি যাওনি কেনে? আয়না তার চুল খামচে ধরে হাসে। অন্ধকারে নাচলে কেমন করে যাব? আর থাকবে না আধার, ইলেকট্রি আসবে, বাদশাহ ঘোষণা করে। বাবু পাড়ায় শুনেছিলাম লাইন আসছে। এই আমার জন্য আলাদা বাড়ি করবে, কিন্তু ইটের বাড়ি। একটা ফ্যান নেবে। শীত ফুরিয়ে গেল। গঙ্গার ধারে সরকারি অরণ্যের বসন্ত এলো। গুলমোহরের আধাচূড়ার ফুল ফুটলো, শ্মশানে শিমুল লাল চোখে জেগে উঠল দীর্ঘ ঘুম থেকে। কৃষ্ণচূড়া সাজতে বসলো এখন বাবলতলির মাঠে। গরু বাছুরের খুঁড়ে ধুলো ওড়ে, রোদে ঝিকিমিকি ছটা দেয় মরা শামুকের সোনালি খোল। ঘুমিয়ে ডাঙার অসত্য গাছে বেগুনি রঙের কচিপাতা কাঁপে। উদাসীন হেঁটে যায় মাঠকুড়নি মেয়েটা। বিলের ধারে নাবাল ভুঁইয়ে চৈতালির সবুজ রং হলুদ হয়ে এলো। ট্যাসকোনা পাখির নীলচে রেশমি পালক কুড়িয়ে চুলে গোজে কোনো একলা রাখাল। আর হলুদ সর্ষে ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবিষ্ট প্রাচীন চাষা পুরুষ ডাক দেয়, হেই বাদশাহ, বাদশাহ হে। গভীর ঘুমের মধ্যে বাদশাহ সাড়া দেয়, যেছি হে। আনমনির মাঠে গেছে। গায়ে আখের কল বসেছে, নতুন ফুটন্ত গুড়ের গন্ধ মৌ মৌ করে। আখ কাটা হচ্ছে। হাজিবাড়ির খামারে গমের বিচালিতে লুটোপুটি খেলেছে আনমনির বেটা বেটিরা। বাদশার কুকুর হঠাৎ ডেকে ওঠে, তারপর দৌড়ে যায়। তারপর কোলাহল ওঠে, বাপ এসেছে, বাপ এসেছে, বাপ এসেছে। বাদশাহ হাসে। 5টা পিঠাপিঠি বাচ্চাকে ঘিরে ধরলে তখন তার চোখ ছলছল করে। ভাঙা গলায় বলে, তোদের মা কই সোনা মানিকরা? মা আকের ভুঁইয়ে, এক্ষুনি ডেকে আনি বলে সবার বড় সে দৌড়ে যায়। মুনিশ মাহিন্দা এসে ভিড় করে, পাড়ার লোকেরাও এসে যায়। সেই জনতার মধ্যে দাঁড়িয়ে বাদশাহ খালি হাসে, শুধু হাসে। ভিড় বলে, ঘরে মানুষ, ঘরে যাও বাছা। বাদশাহ সাহস করে ঘরে যায়। বাড়ি ভরা আতরের গন্ধ। বাদশাহ বলে, আতরের গন্ধ কেনে? উনুনে ধান সিদ্ধ করছিল আনমনি এর পাড়া সম্পর্কের দাদি ঝুরুন বুড়ি। ফ্যাক ফ্যাক করে হেসে বলে, হাজির বেটি আতর ওয়ালার কাছে আতর কিনে ফতুর হলো ভাই বাদশাহ। এ কি বিষম নেশা দেখো, তাক ভর্তি খালি আতরের শিশি। এত করে বুঝিয়ে বোঝে না। বাদশাহ আসতে বলে, কেনে? ঘোলাটে চোখ দুটি
হঠাৎ জ্বলে ওঠে ঝুরুন বুড়ির। মানুষ হও তো বুঝে দেখো, এখন এসে বলছো কেনে? মেয়েটাকে খেপি করে দিয়েছো জানো না? গতর কালীবর্ণ হাড় কখানা সার, তাই লিয়ে ভুইক্ষেত করে ঘুরেছে। কখন শুনবো? বুড়ি কথা শেষ করতে পারে না, মুখ ঘুরিয়ে তোবড়ানো গালে তুষের আগুনে ফু দিয়ে থাকে। একটু পরে বড় ছেলে শৌকত ফিরে এসে বলে, মা এলো না। কি বললে? বলেই বাদশা আগের গলায় ফের বলে, কি বললে? কিছু বললে না। বাদশার সিগারেট ধরায়, একবার ঘর দেখে, একবার উঠোন, একবার আকাশ থেকে, একবার দেখে সিগারেটের নীল ধোয়া। ঝুরুন বুড়ি আবার হাসে। তা ভাই বাদশা, নতুনিকে কোথা রেখে এলে? জাহান নামে। ও কি কথা ভাই বাদশা? ওই কথা। বুড়ি তুষ ছড়ায় উনুনের আর আপন মনে বলে, তোমার লতুনিকে তো আমরা দেখেছি, না দেখা লয়। দেখতে শুনতে তো ভালোই ছিল, তবে কি না বাজারি মেয়ে। দোষের মধ্যে এই। তা ভাই, হাজির বেটির মনে দয়াধম্ম আছে খালি বুলে, তাই যদি মনে ছিল কেন বললে না আমাকে? আমি নিজে বিহা দিয়া দিতাম। কেন বললে আমার নাকে গন্ধ? বাদশা আর পোড়া সিগারেট চপ্পলের তলায় চেপে নিভিয়ে দেয়। ফের ঝুরুন বুড়ি বলে, সঙ্গে আনলে ভালোই করতে, বুঝিয়ে বাজিয়ে ভিড়িয়ে দিতাম আমরা। হাজির বেটির মনে দয়াধম্ম আছে। বাদশা এবার শুকনো হাসে। ছেলেকে তালাক দিয়ে এলাম। কেনে? উমা, সে কি কথা? শালির বড় খাকতি, ওই বাজারি মেয়ের খাকতি আমি মেটাতে পারি? এটা চাই, ওটা চাই, হেন চাই, তেন চাই। বাদশা বেরোলো। মাঠে আখের খেতে আনমনি দাঁড়িয়ে আছে, দেখলো তার মাথায় রঙিন ছাতা। বাদশাকে দূরে থেকে দেখতে পেয়েছে খানিক আঁককাটা মুনশিরা। আনমনি ঘুরেছে। বাদশা যত কাছে যায়, আনমনি আখের ক্ষেত থেকে তত দূরে চলে যেতে থাকে। বাদশা একটু থমকে দাঁড়ায়, তারপর জোরে হাঁটতে থাকে। কেটে নেওয়া ধানের মুড়োয় তার চপ্পল আটকে যায়। তখন চপ্পল দুটো খুলে হাতে নেয়। মাঠ জুড়ে চৈতালি আর আখের খেতে লোকেরা কাজ ফেলে ব্যাপার দেখতে থাকে। হাজির বেটি চলেছে আর চলেছে। বাদশা দৌড়ে না নাগাল পায় না। ঘুটিয়ে ডাঙা, শিঙা কুড়ির মাঠ, ছোট টিঙা, বড় টিঙা, দুই যমজ পুকুর পাড়িয়ে, হিজলতলা পেরিয়ে বাখনখা গাছটার কাছে গিয়ে বাদশা মেঠো গলায় গর্জন করে, আনমনি, আনমনি। এবার ঘোরে। এইবার হাঁটতে থাকে। তার গায়ের ওপরে দিয়ে জোরালো ঘূর্ণি হাওয়া চলে যায়। তার শাড়ির অগোছালো হয়ে পড়ে। শীর্ণ হলুদ দুই জাং উন্মোচিত হয়। তার সদৃশ্য ছাতিটা উড়ে যায়। বাদশা ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে হাজির মেয়ে বলে, না। নির্জন এই দূরের মাঠে আনমনিকে দুহাতে তুলে নিয়ে বাদশা ফের গর্জন করে, চুপ। আনমনি ছটফট করে ফড়িংয়ের মতো, আমার নাকে গন্ধ, আমার নাকে গন্ধ। সে হু হু করে কাঁদে আর চেলা গলায় আকাশকে শুনিয়ে বলে, আমার নাকে গন্ধ। তোর নাকে আতরের বাস, বলে বাদশা হা করে হাসে। তারপর এদিক ওদিক তাকিয়ে সে তার নাকে নাক চুষতে থাকে। ধীরে অবশ হয়ে হাজির মেয়ে বলে, ছাতাটা উড়ে গেছে। তাকে নামিয়ে দিয়ে বাদশা দৌড়ে ছাতা কুড়িয়ে আনে। তারপর দুটিতে নাড়া খড়ার ওপর পা ফেলে গায়ের দিকে হাঁটতে থাকে। প্রজাপতির মতো রঙিন ছাতাটা নাচে। গায়ের কাছাকাছি সে আনমনি আসতে বলে, ওকে এনেছো? জোরে ঘাড় নাড়ে বাদশা, না। আনমনি রুগ্ন মুখে হাসে, কেন আনলে না? বাদশা গলার ভেতরে থেকে বলে, পোষালো না, বড় খাকতি মাগির। হেন চাই, তেন চাই। চাইবে না কেন? সবাই চাই। বলে আনমনি বাচ্চা মেয়ের মতো ভঙ্গি করে হাসে। ফের বলে, তবে আমি যা পেয়েছি আমার সতীন তা পেল না। কি পেয়েছিস আনমনি? বেটা বেটি? বাদশা মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, একদিন হঠাৎ দেখি ওর পেটে দাগ। কিছুতেই বলবে না, কিছুতেই না। শেষে কবুল করলে। পেটের জ্বালায় অপারেশন করেছিল, অনেক টাকা পেয়েছিল। হ্যাঁ, পোড়া কপালি। বাদশা বাঁকা মুখে বলে, পেটের জ্বালায় নাকি কিসের জ্বালায়? আনমনি বলে, ছি, বড় ঘরের জামাই তুমি, মুখ খারাপ করতে নাই। সেবার খরার দুপুরে গায়ে এসেছে চালানিরা। এক ঝাঁক সাইকেল, রডে বস্তা বাঁধা। হাজির বাড়ি দরজায় হাঁক শোনা যায়, কই গো, চাল টাল দেবে নাকি? আনমনি ডেকে বলে, ভেতরে এসো বাছা, চাল দেবো। তারপর ফ্যাল ফ্যাল করে তাকায়। আয়নার সাইকেলটা দরজার কাছে দাঁড় করিয়ে উঠোনে আসে। আগের এক গ্লাস ঠান্ডা পানি দাও বোন, গলা বুক জ্বালা করছে। আনমনি নিজের কাছে কাঁসার গ্লাসে জল আনে, বলে, বসো বহিন বসো, কতকাল আসুনি তুমি। ফের সে চোখে চাপা ঝিলিক তুলে বলে, কোথা ছেলে একদিন শুনি? আসবো কি, কর্ডনের মিনসেরা সাইকেল কেড়ে নিয়েছিল, অনেক কষ্টে একদিনে ছাড়িয়ে আনলাম। কি করব, পেটে তো দুটো খেতে হবে, পরনেও একখানা শাড়ি চাই। ঢকঢক করে জল খায় মেয়েটি। নাকের ডগায় ঘাম, চিবুকে ঘাম, কপালে ঘাম। বাকি জলে মুখ ধোয়, কোমর থেকে রুমাল বের করে মোছে।
আনমনি তাকে খুঁটিয়ে দেখতে থাকে। কি দেখছো ভাই? আয়না হাসি। কই চাল বের করো। চাল ওজন করে দেয় আনমনি নিজের হাতে, বস্তায় ভরে নেয় আয়না। কি নির্বিকার ওই মুখ, দু হাতে অনেকটা চাল ফাও দিতে গেলে এটাই আশ্চর্য। আয়না ভুরু কুচকে বলে, ভিক্ষা নেই নে বোন। ভিক্ষে না, ফাও। টাকা মিটিয়ে আয়না গম্ভীর মুখে বলে, আজকাল ফাওয়ের চলন নেই। তারপর বস্তার মুখে দড়ি বাঁধতে থাকে। 30 কিলো চাল অবহেলায় তুলে নিয়ে যায়, রডে চাপায়, দড়ি দিয়ে কষে বাঁধে। আনমনি কাছে গিয়ে বলে, এই রোদে যাবা, একটু জিরিয়ে নেবে না বইন? আয়না কেমন হাসে, না ভাই, সে কপাল তো করে আসেনি। সাইকেল ঠেলতে ঠেলতে সে বেরিয়ে গেলে আনমনি ফিরে আসে, বারান্দায় উঠে একটুখানি আনমনে দাঁড়িয়ে থাকে, তারপর ঘরে ঢোকে। বাদশা দুপুরে ঘুম দিচ্ছে, এ তার নতুন অভ্যাস। আনমনি তাকে গুঁতো মেরে ফিসফিস করে বলে, জানো কে এসেছে? বাদশা চোখ বুজে থেকে শুধু বলে, জানি।